পরিবার কেন্দ্রিক একটা সিন্ডিকেট বা একটা চক্র গড়ে ওঠে এবং ক্ষমতাটা ওই এক জায়গায় পুঞ্জীভূত হয়। এখন আমি করি পলিটিক্স, আমার ছেলে পলিটিক্স করতে পারে, আমি একাই করবো, আর কেউ করতে পারবে না। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকাটা আমার চেয়ে ভালো সে জানে। সার্জিস, একটু আপনার মাধ্যমে শুরু করতে চাই। আজকে আপনারা চূড়ান্তভাবে আগামী ভোটের মাঠে নামলেন নিবন্ধনের আবেদনের মধ্য দিয়ে। আপনাকে অভিনন্দন। শুরুতেই এনসিপিকে অভিনন্দন আমাদের পক্ষ থেকে। আপনারা আগামী রাজনীতি করবেন বাংলাদেশে, কিন্তু বিএনপি রয়েছে, জামায়াত রয়েছে, আরও অনেক সংগঠন রয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এই মুহূর্তে। এনসিপি নতুন করে আলাদা করে কি দিল যাতে মানুষরা গ্রহণ করবে আপনাদের আজকের এই নিবন্ধনের আবেদনে? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমাদের দলের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধনের জন্য আবেদন করেছি নির্বাচন কমিশনে। এখানে আমরা আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রথম কথা হচ্ছে, আমরা কয়েকদিন আগে আমাদের সাধারণ সভায় যেটা পাশ করেছি যে আমাদের এই রাজনৈতিক দলটা পরিবারতান্ত্রিক কোনো রাজনৈতিক দল হবে না। আমাদের এই দলে গণতন্ত্রের ভিত্তিতে পরবর্তী যে নেতৃত্ব সেটি নির্বাচিত হবে। আমাদের এখানে কেউ দুইবারের বেশি এই দলের সভাপতি বা সাধারণ সম্পাদক থাকতে পারবে না এবং একবারের মেয়াদ সর্বোচ্চ 3 বছর। অর্থাৎ যত বড় নেতাই হোক না কেন 6 বছরের বেশি একটা দলের দায়িত্বে, প্রধানের দায়িত্বে থাকার সুযোগ নেই। আবার যিনি দলীয় প্রধানও হবেন তার একই সাথে সরকারের যে প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী সেটি হওয়ার একই সাথে কোনো সুযোগ নেই। পাশাপাশি আমাদের ভিতরে এই যে নেতৃত্বটা নির্বাচিত হবে, যেটা সভাপতি বা সাধারণ সম্পাদক, সেই নেতৃত্ব নির্বাচিত হবে প্রায় 2 থেকে 2.5 হাজার পুরো দেশের কাউন্সিলর, জেলা এবং উপজেলা পর্যায়ে যারা কাউন্সিলর তাদের সরাসরি ভোটের ভিত্তিতে। অর্থাৎ কোনো একটা পরিবারের কোনো একজন ব্যক্তি মনে করলো যে আমি এখন সভাপতি হব, এরপরে আমার ছেলে হবে, তারপরে আমার ছেলে, এই সুযোগটা জাতীয় নাগরিক পার্টিতে নেই। আমরা মনে করি প্রত্যন্ত জায়গা থেকে নেতৃত্ব তুলে আনার এবং যোগ্য মানুষগুলোকে স্পেস করে দেওয়ার নতুন যে বন্দোবস্ত সেটি আমরা আমাদের জায়গা থেকে সেই সুযোগটি করে দিচ্ছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের যে রাজনৈতিক দলের যে জায়গাটি, এখানে সভাপতি কিংবা সাধারণ সম্পাদকও যিনি থাকবেন তাকেও প্রশ্ন করার জন্য আমাদের রাজনৈতিক পর্ষদ রয়েছে, যেটা সরাসরি পুরো দেশের যারা কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমে এই রাজনৈতিক পর্ষদের যারা নেতৃবৃন্দ, এটা হতে পারে সর্বোচ্চ 15 জন, তারা নির্বাচিত হবেন এবং সেই রাজনৈতিক পর্ষদটাই থাকবে আমাদের পুরো দলের সর্বোচ্চ কেন্দ্র। ইভেন সভাপতি, সাধারণ সম্পাদককে তারা প্রশ্ন করতে পারেন এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন। সো আমরা মনে করি সামগ্রিকভাবে এটা শুধুমাত্র আমাদের দলের স্ট্রাকচারের একটা জায়গা, এভাবে আমাদের গঠনতন্ত্রের প্রত্যেকটি জায়গায় কিভাবে জনগণকে প্রায়োরিটি দেওয়া যায়, দল কিংবা আমাদের এই সংগঠনের আগে দেশকে প্রায়োরিটি দেওয়া যায়, আমরা সেই বিষয়টি চিন্তা করি, ব্যক্তি নির্ভর না হয় সেটি আপনারা গুরুত্ব দিয়েছেন। হেল ভাই, আপনি শুনছিলেন কয়েকটা বিষয়, মানে এনসিপির মূল যেটি আমরা কথা বুঝলাম, আওয়ামী লীগ বা বিএনপি যেভাবে আমরা দেখেছি গত 50 বছরের বেশি ধরে পরিবার কেন্দ্রিক একটি দল হিসেবে পরিবারতন্ত্র রয়েছে, সন্তানরাই হচ্ছে, সেখান থেকে তারা বের হওয়ার একটি নতুন দিকে এগোচ্ছে। তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে, কি মনে করে বিএনপি? আমি একটু মানে অরিজিন অফ দি পলিটিক্যাল পার্টিজ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, বিকজ একটা নিউ পলিটিক্যাল পার্টিজ ইমার্জিং ইন এ নিউ সিচুয়েশন বাংলাদেশ। সেখানে আপনি এতক্ষণ আমি সার্জিস আলম যেটা বললো তাদের ইন্টারনাল কাঠামোর কথা বললেন, এইটা জনগণকে এত ম্যাটার করে না। একটা পলিটিক্যাল পার্টি দেশটাকে কিভাবে চালাতে চায়, তার দর্শনটা কি, তার কর্মসূচিটা কি, তাই না, তার আমাদের শিক্ষা কর্মসূচিটা কি, তার স্বাস্থ্য কর্মসূচিটা, পররাষ্ট্রনীতিটা তার কেমন হবে, তার ইকোনমিক পলিসিটা কি। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিংস টু গ্রো এ পলিটিক্যাল পার্টিস। অ্যান্ড তো সেই জন্য আমি বলছি যে এনসিপি যে কথাগুলো বললো, এটা তো মনে করেন একটা এনজিও যখন তৈরি হয় তখনও তার কিছু ভিউজ থাকে, যে আমি মিশন থাকে যে আমি এগুলো করব, কিন্তু তার সংগঠন, তার ইন্টারনাল সংগঠন এইটা অত ফোকাসড না। তিনি কিভাবে তার সংগঠন চালাচ্ছেন, যারা ফোকাসড করেন যে অমুক দলের এইভাবে চলে, যেমন ধরেন কমিউনিস্ট পার্টি, তাদের একটা আপনার ইকোনমিক পলিসি আছে না, তাদের একটা পলিটিক্যাল পলিসি আছে, এবং তাদের পার্টিটা কিভাবে তৈরি হয় এটা তাদের ইন্টারনাল একটা মিটিংয়ে তৈরি হয়, সেটা তারাই ভালো জানে। এটার জন্য অত ইন্টারফারেন্স দরকার না। আমাদের দল আমরা যেমন
কিভাবে তৈরি হচ্ছে, তার সাংগঠনিক ভিত্তিমূলগুলো কিভাবে কি করা হচ্ছে, কখনো ভোটের মাধ্যমে করা হয়, কখনো সিলেকশনের মাধ্যমে করা হয়, কখনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কমিটি করায়, এগুলোই স্বাভাবিক। কিন্তু বিএনপির কর্মসূচিটা কি? যেমন বিএনপির তৈরির সময় আমাদের দেশে একটা ন্যাশনাল আইডেন্টিটি ক্রাইসিস ছিল, আমরা ওই জায়গাটা অ্যাড্রেস করেছি যে আমাদের আইডেন্টিটিটা কি হবে। এনসিপি এমন কোনো ক্রাইসিস আমি সেটা বলছি, তাদের যে ইডিওলজি বা প্রোগ্রাম, সেই ব্যাপারে আমরা এখনো কিছু পাইনি। সুতরাং থামি আপনাকে, আপনাদের কোনো আদর্শগত কিছু এখনো হেলাল ভাই পাইনি। প্রোগ্রামস কি করতে চায়, বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, বাংলাদেশে কোথায় নিয়ে যেতে চায়, তার দল কিভাবে গঠন হলো, এইটা অন্য জিনিস। ভাই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, আমরা এটা কখনোই মনে করি না যে একটা দলের ইন্টারনাল স্ট্রাকচার এই জনগণের মানে এটার সাথে সম্পর্কিত না, বা জনগণের কাছে ম্যাটার করে না। মেইনলি ম্যাটার করে পলিসি বা কর্মসূচি। আপনি যদি আপনার বডি দিয়ে চিন্তা করেন, আমাদের পৃথিবীতে যত ধরনের প্রাণী বৈচিত্র্য আছে, সবার ইন্টারনাল স্ট্রাকচার উপর ভিত্তি করে তার কিভাবে সে খাবে, কিভাবে চলবে, কোথায় থাকবে, কখন ঘুমাবে, তার পুরো লাইফ সাইকেলটা তার ইন্টারনাল বডি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। সেইমভাবে আমরা মনে করি যে আমার যখন পার্টির স্ট্রাকচার কোনো একটা পরিবারে বা ব্যক্তিতে কেন্দ্রীভূত হয়ে যায়, আমি যখন চিন্তা করতে পারি না যে শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা আসবে অন্য কেউ না, শেখ হাসিনার পরে পুতুল বা জয় আসবে অন্য কেউ না, তখন ওই নির্দিষ্ট পরিবার কেন্দ্রিক একটা সিন্ডিকেট বা একটা চক্র গড়ে ওঠে এবং ক্ষমতাটা ওই এক জায়গায় পুঞ্জীভূত হয়। দ্বিতীয়ত, ওনার বাড়ি যেই এলাকায় থাকে ওই এলাকা কেন্দ্রিক ক্ষমতার একটা মানে ইমব্যালেন্স ক্রিয়েট হয়, যেটা আমরা এতদিন ধরে দেখে এসেছি গোপালগঞ্জ বা ওই কেন্দ্রিক। যখন এটা হয় তখন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশ, যেখানে ক্ষমতার অপব্যবহার করা খুবই সাধারণ একটা বিষয়, কিছুদিন আগে আমরা চট্টগ্রামে দেখেছি সেখানকার একজন নেতা বিএনপি